আশা করি সবাই খুব ভালো আছো। আমি বলেছিলাম যে আমাদের নেক্সট ক্লাস হবে নততলে ঘর্ষণ নিয়ে। নততল তোমরা সবাই কম বেশি দেখেছো। তোমরা দেখে থাকবে যে যে কোনো বাজারে বা হাটে বাজারের সামনে বিভিন্ন দোকানের যে মালপত্রগুলো নামে, সেটা আলু হোক, পেঁয়াজ হোক, চাল হোক, ময়দা হোক, দেখবে একটা পাটাতনকে গাড়ির সঙ্গে হেলিয়ে দিয়েছে, তার উপর দিয়ে লোকগুলো মাথায় করে ওই বস্তাগুলো নামাচ্ছে। ওটাই নততল বলতে গেলে। যে কোনো একটা তল, যেমন আমার কাছে যে একটা তল রয়েছে, বলতে গেলে একটা প্লেট মতো জিনিস রয়েছে, যেটাকে আমি যদি এরকম করে হেলিয়ে রাখি তাহলে এখন এটা একটা নততল। এখন সমতল, এটাকে হেলিয়ে দিলেই কোনো একটা অ্যাঙ্গেল করে দিলেই সেটা হয়ে যাচ্ছে নততল। তো এই নততলে ঘর্ষণের কি কাজ সেটা নিয়ে আমাদের আজকের পুরো পড়াশোনা। তো দেখো, প্রথম আমাদের টপিক হচ্ছে নততলের ক্ষেত্রে স্থিতিকোণ বা বিরামকোণ। জিনিসটা কি একদম সহজ, ভালো করে বোঝো। আমি এই যে ব্লকটাকে, মানে একটা বস্তু, সেটা আমি এইটাই নিয়েছি, বাক্সটা এর ওপর রাখলাম। এর ওপর রাখতে এটা কিন্তু মুভ করছে না। একে যদি আমি ঠেলি তাহলে মুভ করবে, বা কম বল দিলে মুভ করবে না। সে তো সমতলে ঘর্ষণ আমরা আলোচনা করে ফেলেছি, এটা সম্পর্কে পূর্ণ ধারণা নিশ্চয়ই তোমাদের আছে। এবারে যদি আমি এটার অ্যাঙ্গেলটা বাড়াই, জিনিসটা খেয়াল করো, এখন অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন পুরো এই টেবিলের সঙ্গে আমি এটাকে সেট করে দিয়েছি। এটার অ্যাঙ্গেল আমি এখন বাড়িয়ে দিয়েছি। এটার অ্যাঙ্গেল এখন লক্ষ্য করো, এই অ্যাঙ্গেলটা বলতে চাইছি, এটা খানিকটা উঁচু করে দিচ্ছি, এটা এখন 5 ডিগ্রি। কথার কথা ধরে নাও, এটাকে আমি 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি আস্তে আস্তে বাড়াতে থাকলে এখনো পড়ছে না। কিন্তু এটাকে আরও বাড়াতে থাকলে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে গিয়ে এটা কিন্তু টলবল করা শুরু করবে, বা পড়তে চাইবে, পড়ার উপক্রম হবে। তারপরেই পড়ে যাচ্ছে, এই দেখো, তারপরে কিন্তু পড়ে গেল। তাহলে আমি অ্যাঙ্গেলটা বাড়াতে থাকলে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে গিয়ে এটা চালু হয়ে যাচ্ছে, বা ওই অ্যাঙ্গেলটা থেকে স্টার্ট হচ্ছে। তো সেটাকেই বলা হয় স্থিতিকোণ। বলছে নতিকোণের যে সর্বোচ্চ মানে, নতিকোণ বলতে এই পাটাতনটাকে তুমি কতটা কোণে হেলিয়ে রেখেছো সেটাকে নতিকোণ বলে। ছবিতে যেমন আমি দেখিয়েছি থিটা। তো এইটার কত ডিগ্রি কোণে রাখলে এটা আর এখানে থাকতে পারবে না, এটা পড়ে যাওয়ার উপক্রম হবে। এমনিতে পড়তে পারছে না, এখনো পড়তে চাইছে, কারণ ওজন সবসময় একে নিচে নামাতে চাইবে। এটা তো এখন আমি যখন পাটাতনটাকে তুলে দিলাম, তখন তো বলতে গেলে এখান থেকে খানিকটা উঁচুতে উঠে গেছে। এর সর্বদা ইচ্ছা কিন্তু নিচের দিকে নামার, কিন্তু এখন নামতে পারছে না, কারণ উল্টো দিকে ঘর্ষণ আটকাচ্ছে। এই বস্তুটার ওজনকে যদি আমরা নিচের দিকে এমজি দিয়ে লিখি, এর একটা উপাংশ এমজি সাইন থিটা, একটা উপাংশ হবে এমজি কস থিটা। এটা তোমরা এর আগেও বহুবার দেখেছো। এটাকে থিটা হবে, এটা থিটা হলে এটা থিটা হবে। সেই এমজি সাইন থিটাটাকে সর্বদা নামাতে চেষ্টা করবে। নামাতে পারছে না মানে উল্টো দিকে এদের গোড়াতে, মানে এই তলটা আর এই তলটার যে সংস্পর্শ, সেখানে একটা ঘর্ষণ বল কাজ করছে ওপর দিকে, যেটা ওকে নামতে দিচ্ছে না। তো সেই কোণটাকে বলা হচ্ছে স্থিতিকোণ বা বিরামকোণ। সংজ্ঞাটা এক্স্যাক্টলি বইয়ের ভাষা কি আছে দেখে নাও। নতিকোণের যে সর্বোচ্চ মানে, নতিকোণটা বাড়িয়ে বাড়িয়ে যে সর্বোচ্চ মান করলে নততলে রাখা কোনো বস্তু, নততলের ওপরে রাখা কোনো বস্তু তার নিজের ওজনের ক্রিয়ায় সেটা গতিশীল হবার উপক্রম হবে, এর ইচ্ছা হবে তখন পড়ে যাওয়া, তার আগে পর্যন্ত পড়তে পারবে না। ওই পার্টিকুলার কোণটাকে বলা হবে স্থিতিকোণ বা বিরামকোণ। এবার দেখো, তার আমরা কিভাবে একটা রাশিমালা নির্ণয় করতে পারি। তাহলে আমি ধরে নিচ্ছি, মনে করি এম ভরের একটি বস্তুকে নততলে রাখা হলো। এম ভরের এই বস্তুটা এখানে রেখেছেন, ডব্লিউ হচ্ছে তার ওজন, সেটা এমজি লিখেছি। এখন স্থিতিকোণ বা বিরামকোণ, যে কোনো কোণকে স্থিতিকোণ বা বিরামকোণ বলবো না, কিন্তু এখন একটা কোণ করা যায়, এটা বিরামকোণ বা স্থিতিকোণ নয়। পার্টিকুলার যে কোণটায় গেলে এটা টলবল করবে, তার থেকে বেশি কোণ করে দিলে পড়ে যাবে, তার থেকে কম কোণ করে দিলে আর পড়বে না ওজনের ক্রিয়ায়। তো সেই পার্টিকুলার কোণকে বলা হবে স্থিতিকোণ। ধরি স্থিতিকোণ সমান সমান থিটা। মানে এই মুহূর্তে পড়বো ভাব, কিন্তু পড়তে পারবে না। এর থেকে বেশি করলে, এর থেকে 0.1 ডিগ্রি বেশি করলে কিন্তু জিনিসটা পড়ে যাবে। তাহলে এখন পড়ছে না, তার কারণটা কি? আগেও বলেছি, আরেকবার বলছি। এখন এই নিচের দিকে রয়েছে এমজি সাইন থিটা উপাংশ, যেটা ওকে ফেলতে চাইছে। কোণ যত বাড়াবে এমজি সাইন থিটা বাড়বে।
সঙ্গে ঘর্ষণও বাড়বে। ঘর্ষণের ক্যারেক্টার কি? স্থিত ঘর্ষণের ক্যারেক্টার, তুমি একে যত ফোর্স দিয়ে টানবে, অ্যাকচুয়ালি তুমি টানছো না, এখানে গ্র্যাভিটি নিচের দিকে টানছে, তার একটা উপাংশ একে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, বাইরে থেকে এই বলটাই ওর মধ্যে প্রযুক্ত হয়েছে। তো উল্টো দিকে ঘর্ষণ ওকে কিন্তু বাঁচানোর চেষ্টা করবে। ঘর্ষণ বেড়ে বেড়ে ম্যাক্সিমাম সীমাস্ত ঘর্ষণ পর্যন্ত উঠবে, সীমাস্ত ঘর্ষণ হয়ে ওকে আটকানোর চেষ্টা করবে। মানে আমি এখানে সেই এফটাকে বলতে চাইছি সীমাস্ত ঘর্ষণ, এটা সীমাস্ত মান, সেটা মনে রাখো। তাহলে এবারে লিখে ফেলা যাক যে চিত্রানুসারে ওজন এমজি এর দুটি উপাংশ এমজি সাইন থিটা যা বস্তুটিকে নামাতে চাইবে। একটা হচ্ছে এমজি সাইন থিটা যা বস্তুটাকে নামাতে চাইবে, আর 2 নম্বর এমজি কস থিটা যা নততলে লম্ব ভাবে বল প্রয়োগ করবে। লক্ষ্য করে দেখো এই এমজি কস থিটাটা কি? এমজি কস থিটাটা নততলের ওপর এরম সোজাসুজি পড়ছে, মানে পারলে নততলটাকে ভেঙে দেবে, কিন্তু যদি নততল শক্ত হয় তাহলে ভাঙতে পারবে না, কিন্তু ওটাই ওর ইচ্ছা। নততলে এটা একটা বল প্রয়োগ করছে, নততল সমান মানের একটা বল ফেরত দিচ্ছে, রিয়াকশন। অতএব প্রতিক্রিয়া আর সমান এমজি কস থিটা। ছবি অনুযায়ী দেখো, নিচের দিকে নততল বরাবর প্রযুক্ত বল হচ্ছে এমজি কস থিটা, আর সমান মানের একটা বল ওপর দিকে নিশ্চয়ই নততল ফেরত দেবে, নততলকে এ বল দেবে, আর নততল ছেড়ে কথা বলবে না, সমান মানের বল ফেরত দেবে, সেটা হচ্ছে আর কস থিটা। ঘর্ষণ গুণাঙ্ক অবশ্যই এটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, কারণ এখন স্থির থাকা নিয়ে আলোচনা করছি, ম্যাক্সিমাম যতক্ষণ পর্যন্ত স্থির থাকছে, সীমাস্ত ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে বস্তুটি গতিশীল না হওয়ার শর্ত। বস্তুটি গতিশীল মানে এর থেকে বেশি কোণ করলে পড়বে, এই কোণ পর্যন্ত ঠিক আছে, গতিশীল না হওয়ার শর্ত। এইবার আসল শর্তটা ভাবো, নিচের দিকে এমজি সাইন থিটা নামানোর চেষ্টা করছে, ওপর দিকে এফ আটকানোর চেষ্টা করছে। এমজি সাইন থিটা ইকুয়ালস টু এফ, আবার এফ সমান জানি আমরা মিউ ইন্টু আর হবে, বা এমজি সাইন থিটা সমান মিউ ইন্টু আর, বা এমজি সাইন থিটা সমান মিউ এমজি কস থিটা। এখান থেকে যেটা পাবে তুমি সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এই দিকের এমজি আর এই দিকের এমজি কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছ মিউ সমান ট্যান থিটা। আগের দিনও আমরা একটা সেম জিনিস পেয়েছিলাম, মিউ সমান ট্যান ল্যামডা, সেখানে ল্যামডা ছিল ঘর্ষণ কোণ, আজকে পেলে স্থিতিকোণ বা বিরাম কোণ। এখান থেকেও প্রমাণ আকারে পড়তে পারে, তার মানে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণের ট্যানজেন্টের সমান, সেম টাইপের প্রমাণ আছে, ওখানেও এটাই ছিল। তাহলে এটাকে যদি কথায় লিখে রাখো, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক সমান, প্রমাণ আকারে দিলে এটাই দেবে, স্থিতিকোণের ট্যানজেন্ট এইটা কিন্তু প্রমাণ আকারে পড়তে পারে, তোমরা জিনিসটাকে খেয়াল রেখো। এখান থেকে 3টে পয়েন্ট তোমাদের জেনে রাখা দরকার আছে, একটু সেটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। প্রথম পয়েন্টে বলছি, তলটি যদি সম্পূর্ণ মসৃণ হয়, সম্পূর্ণ মসৃণ মানে কিন্তু আমি একদিন একটা প্রশ্ন দিয়েছিলাম হোমওয়ার্ক হিসাবে, যে আদর্শ মসৃণ তলের ঘর্ষণ গুণাঙ্ক কত হবে, সেটা হবে 0, মানে ঘর্ষণ হবেই না। তল দুটো যদি সম্পূর্ণ মসৃণ হয়,
অমসৃণতার জন্যই তো ঘর্ষণের উৎপত্তি। তো যদি অমসৃণতা না থাকে, পুরোপুরি মসৃণ হয়, আদর্শ মসৃণ তল হয়, তাহলে তার মিউ জিরো হবে। সেক্ষেত্রে কিন্তু স্থিতিকোণ জিরো, মানে জিরোর পরে তুমি যদি 1 ডিগ্রি করে দাও তাহলে জিনিসটা পড়ে যাবে। সেটা আমি তোমাকে এই মুহূর্তে করে দেখাতে পারবো না, কারণ আমার কাছে যে বস্তুগুলো আছে সেগুলোর কোনোটারই মিউ জিরো হবে না। তাই মনে রাখো বা ভেবে দেখো, সম্পূর্ণ মসৃণ যদি হয় তাহলে কিন্তু এই যে অ্যাঙ্গেল অফ রিপোজ, এটার ইংরাজি নাম অ্যাঙ্গেল অফ রিপোজ বলে, স্থিতিকোণ বা বিরাম কোণ 0 ডিগ্রি হবে। তার থেকে বেশি কোণ করলেই কিন্তু 1 ডিগ্রিতেই তখন বস্তু নেমে যাবে। এখন বস্তুটা লক্ষ্য করে দেখো 30 ডিগ্রি, 31, 32, 33, 34, 35 এরকম মোটামুটি 36 ডিগ্রিতে হয়তো পড়ছে, তখন কিন্তু বস্তুটা এই 1 ডিগ্রিতেই নেমে পড়বে। সেটা তুমি অঙ্কের মাধ্যমে দেখতে পারো। তুমি যদি এইখান থেকে অঙ্ক দেখো, তাহলে মিউ সমান সমান ট্যান থিটা আমরা পেয়েছি। তাহলে মিউ যদি জিরো হয় তাহলে ট্যান থিটা জিরো, তাহলে এখান থেকে পাচ্ছ থিটা সমান 0 ডিগ্রি। তার মানে বোঝা যাচ্ছে যদি ঘর্ষণ গুণাঙ্ক না থাকে তাহলে কিন্তু 0 ডিগ্রি হচ্ছে স্থিতিকোণ বা বিরাম কোণের মান হবে, মানে ওর থেকে বেশি ওই পর্যন্ত স্থির, 0 ডিগ্রিতে রাখলে স্থির, 0.1 ডিগ্রি করলেই বস্তুটা তখন গড়িয়ে গড়িয়ে বা স্লিপ খেয়ে পড়তে শুরু করে। নতিকোণ স্থিতিকোণের থেকে বেশি হলে, এটা আমি আগেও বলেছি, তাও পয়েন্ট আকারে লিখেছি, ধরে নাও এই অবস্থায় টলবল করে পড়া শুরু করছে, যদি তুমি এর থেকে বেশি কোণ করে দাও তাহলে কি হচ্ছে, এটা ত্বরণ নিয়ে পড়বে, মানে স্পিড বাড়তে থাকবে। সেটাই বলা আছে নতিকোণ যদি স্থিতিকোণের থেকে বেশি হয়, মানে এই কোণটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা তখন হু হু করে গতিশীল হবে, ত্বরণযুক্ত গতি হবে। আর 3 নম্বর পয়েন্ট লেখা আছে ঘর্ষণ গুণাঙ্ক বাড়ালে স্থিতিকোণ বাড়বে। মানে বলতে চাইছি যে এই বস্তুটার সঙ্গে এই তলটার যা ঘর্ষণ গুণাঙ্ক, তার জন্য এইটা হয়তো 36 ডিগ্রি কোণে এটা পড়া শুরু করছে বা পড়তে চাইছে, 37 হলে গতিশীল হয়ে যাবে। তুমি যদি এই বস্তুটার জায়গায় তুমি রাবার নাও, মানে এমন কোনো জিনিস দাও যেটার সঙ্গে এটার ঘর্ষণ গুণাঙ্ক বেশি, তার ক্ষেত্রে দেখবে সে পড়তে চাইবে না, তাকে তুমি অনেক বেশি কোণ করে দেবে, তারপরে পড়বে, হয়তো সেটা 45 ডিগ্রি কি 46 ডিগ্রি কোণে তবে গিয়ে পড়বে, এরকম হতেই পারে। তো সেটাই বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বাড়ালে স্থিতিকোণ বাড়বে। তুমি সম্পর্ক দেখলেও বুঝতে পারবে যে মিউ যদি বেড়ে যায় তাহলে ট্যান থিটা কিন্তু বাড়বে, ট্যান থিটা বাড়া মানে থিটা বাড়া, তখন অনেক বেশি কোণ করলে তবে জিনিসটা পড়বে। সব বস্তু একই কোণে পড়বে না, কারণ সেটা ঘর্ষণ গুণাঙ্কের উপর নির্ভর করে, এদের মসৃণতা বা অমসৃণতার উপর নির্ভর করে থাকে। এই 3টে পয়েন্ট একটু মনে রেখো। এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন দেখো, পরীক্ষায় আসার মতো। প্রমাণ করো ঘর্ষণ কোণ এবং স্থিতিকোণ সমান। ঘর্ষণ কোণ আমাদের আগের দিনের টপিক, যে কোনো বস্তুকে যদি আমি অনুভূমিক তলে রেখে এফ পরিমাণ বল প্রয়োগ করি, এটা প্রযুক্ত বল, তাহলে ঘর্ষণ বল আমাকে আটকাবে। আমি বলের মান বাড়ালে ঘর্ষণ বলও নিজে নিজে মানটা বাড়াবে, কারণ এ স্বনিয়ন্ত্রক বল, এ নিজে নিজে নিজেকে পাল্টাতে পারে, ফলে সে বেড়ে বেড়ে সর্বোচ্চ হতে পারে। আমি যদি এর থেকে বেশি বল দিয়ে দিই তাহলে এটা চলে যাবে, আমি সেই চলে যাওয়ার ব্যাপারে আলোচনা করছি না। আমি স্থির থাকবে অথচ ঘর্ষণ আমাকে আটকে ফেলবে ম্যাক্সিমাম কোন জায়গায়, সেই জায়গায় থেমে আলোচনা করছি। তো এটা যদি সীমাস্থ ঘর্ষণ হয়, লম্ব প্রতিক্রিয়া অপর দিকে আর, কারণ জানো যে নিচের দিকে একটা mg কাজ করছে, সেটা লাগবে না বলে আমি ওটাকে বড় করে দেখাচ্ছি না। এই যে লম্ব প্রতিক্রিয়া আর সীমাস্থ ঘর্ষণের যে লব্ধি, সেই লব্ধিটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যতটা কোণ করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ, এর আগের দিনে তোমরা দেখেছো। আর স্থিতিকোণ বা বিরাম কোণ তোমরা আজকে দেখলে যে যে কোণ পর্যন্ত আমি এটাকে স্থির রাখতে পারবো তার থেকে কোণটা বাড়িয়ে দিলেই সেই বস্তুটা গড়িয়ে বা গতিশীল হয়ে যাবে। তাহলে প্রমাণ করতে হবে ল্যামডা আর এই থিটা সমান। তো দেখো কিভাবে প্রমাণ করছি, আমরা আগের দিন করে রেখেছি, আমি গোটাটা আর করব না, আগের দিনের প্রমাণ থেকে জাস্ট আনসারটা নিয়ে নেব। তো যদি বা ধরি ঘর্ষণ কোণ সমান ল্যামডা, স্থিতিকোণ বা বিরাম কোণ সমান থিটা, এবং ঘর্ষণ গুণাঙ্ক, এটা কি ঘর্ষণ গুণাঙ্ক মনে রাখবে, এটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এটা কিন্তু স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, খেয়াল রাখবে। তাহলে আমরা জানি যে ঘর্ষণ কোণ ল্যামডা হলে আমরা জানি মিউ সমান হবে ট্যান ল্যামডা। আবার স্থিতিকোণ থেকে এটা দেখলাম মিউ সমান ট্যান থিটা, দুটো জিনিস লক্ষ্য করলাম। তাহলে তুমি
একই বস্তু আর তলের নিয়ে আলোচনা করছো, তাহলে মিউটা তো সেম থাকবে। বস্তু আর তলটা যদি সেম থাকে তাহলে মিউ সেম থাকবে। তাহলে 1 আর 2 থেকে আমরা যেটা পাবো, যদি তোমার প্রশ্নটা বেশি নম্বরের থাকে তাহলে তোমাকে কিন্তু এইটাও প্রমাণ করে দেখাতে হবে, এটাও প্রমাণ করে দেখাতে হবে, তারপরে এই দুটো সমান করলে তোমার আনসারটা চলে আসবে। আমি এই প্রমাণটা আগের ক্লাসে করেছি, আর এই যে পরে 2 নম্বর যে প্রমাণটা মিউ সমান ট্যান থিটা, এটা আমি আজকে করলাম একটু আগে। তো সেই দুটো প্রমাণ তোমরা জুড়ে দিলেই হয়ে যাবে। 1 আর 2 থেকে মিউ দুটো সমান যদি করে দিই তাহলে ট্যান ল্যামডা সমান ট্যান থিটা বা ল্যামডা সমান থিটা, অর্থাৎ ঘর্ষণ, অতএব ঘর্ষণ কোণ সমান স্থিতি কোণ। যদি 2 নম্বরের প্রমাণ আকারে পড়ে একটু লিখে লিখে গুছিয়ে করে আসবে, তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। জিনিসটা খুবই সহজ, ভালো করে দেখো। এবার এখান থেকে প্রথম একটা অঙ্ক দেখা যাক। বলছে কোনো একটি নততলে নতিকোণ 30 ডিগ্রি, মানে একটা নততল আছে, যে নততলটার নতিকোণ এইটা হচ্ছে 30 ডিগ্রি। বলছে এখানে যদি একটা 10 কেজি ভরের বস্তুকে রাখা হয় তাহলে বস্তুটি গতিশীল হবে কিনা আমাদের বলতে হবে। এখানে একটা বস্তুকে রাখা আছে, এই বস্তুটা নিচের দিকে কাজ করবে আমরা জানি mg, এই দিকে কাজ করবে, এইটা থিটা হলে এটাও থিটা হবে, মানে এটাও 30 হবে, মানে এই দিকে হবে mg cos 30, আর এই দিকে কাজ করবে সেটা হচ্ছে mg sin 30, মানে mg sin 30 ওটাকে নিচে নামাতে চাইবে। এবার হ্যাঁ, তাকে আটকাতে পারবে কিনা সেটা ডিপেন্ড করছে ঘর্ষণকে টপকাতে পেরেছে কিনা, এটা হচ্ছে রিয়াকশন। আর ঘর্ষণ বল কাজ করবে এই গোড়াতে কাজ করে, আমি লাল রঙের পেন দিয়ে আঁকছি এটাকে, এখানে ঘর্ষণ বল কাজ করছে, ওটা সীমাস্থ ঘর্ষণ। যদি টপকে ফেলি আমি, সীমাস্থ ঘর্ষণের থেকে যদি বেশি বল দিই আমি দেবো না, মানে এমজি সাইন থিটাটা যদি হয় তাহলে এটা নামবে, না হলে নামবে না। তাহলে সেটাই ক্যালকুলেট করা যাক। ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে যে mg sin থিটা, mg sin থিটা ইকুয়ালস টু m হচ্ছে 10 কেজি ইন্টু g হচ্ছে 10 ইন্টু সাইন থিটা হচ্ছে 1/2, সাইন 30 হাফ হয়, মানে এটা 50 নিউটন। মানে এই দিকে তুমি বল প্রয়োগ করেছো 50 নিউটন তুমি প্রয়োগ করেছো। তুমি কি ঘর্ষণ, ঘর্ষণ তো নিজেকে চেঞ্জ করতে পারে, ঘর্ষণ সর্বোচ্চ কত হতে পারে? সীমাস্থ ঘর্ষণ, সীমাস্থ ঘর্ষণ কিন্তু ও প্রয়োগ করবে না, ও হতে পারে ওই পর্যন্ত। তুমি যদি বেড়ে বেড়ে ওই পর্যন্ত যাও তাহলে ও বেড়ে বেড়ে ওই পর্যন্ত যাবে তোমাকে আটকানোর জন্য। সীমাস্থ ঘর্ষণ সেটা হবে আমরা জানি মিউ ইন্টু আর। এই ছবিতে আর কত? এই ছবিতে আর দেখা যাচ্ছে যে আর সমান mg cos থিটা, তাই না? mg cos থিটা এই পাটাতনটাকে ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, আর পাটাতনটা আটকানোর চেষ্টা করছে। তো আলটিমেট না ভেঙে ঢুকে গেছে, না উপর দিকে উড়ে গেছে, তো দুটোর কোনোটাই হয়নি, মানে এটা স্থির রয়েছে। স্থির আছে মানে নিচের দিকে বল এই বরাবর, আর ওপর দিকে ওই উল্টো দিকে বল সমান, তাই থেমে রয়েছে। তাহলে যদি আর এর মান বসিয়ে দাও তুমি, মিউ হচ্ছে 0.7 ইন্টু mg হচ্ছে 10, g হচ্ছে 10, আর cos 30, cos 30 ভ্যালু হচ্ছে তুমি পেয়ে যাবে √3/2। এটা করলে তোমার ভ্যালুটা যেটা আসবে সেটা লক্ষ্য করে দেখো, যে এটা করলে 50 ইন্টু 0.7 ইন্টু 1.732। যদি এটা হিসেব করো তুমি তাহলে এটা তুমি পেয়ে যাবে যে 60.5 নিউটন, অ্যাপ্রক্সিমেটলি 60.5 নিউটন। এইবারে তাহলে ঠান্ডা মাথায় ভাবো, এইটা কি? সীমাস্থ ঘর্ষণ, মানে ঘর্ষণ সর্বোচ্চ এত হতে পারে, হয়েছে বলছি না, মানে কথার কথা বলতে চাইছি যে তুমি যদি 10 নিউটন দাও তাহলে ঘর্ষণ 10 নিউটন দিতে পারবে, তুমি 40 নিউটন দিলে ঘর্ষণ 40 দিতে পারবে, তুমি 50 দিলে ঘর্ষণ 50 দিতে পারবে, তোমায় আটকে দিতে পারবে। তুমি 59 দিলে ঘর্ষণও 59 দিতে পারবে, তুমি 60 দিলে ঘর্ষণও 60 নিউটন দিয়ে আটকে দেবে তোমাকে, তুমি 60.5 নিউটন দিলে ঘর্ষণও 60.5 নিউটন দেবে, এর থেকে বেশি দিলে ও আর এটা দিতে পারবে না। তাহলে তুমি তো এখন দিচ্ছ কত? 50, তো তাহলে ও নিশ্চয়ই এতটা দেবে না, ও এই দিকে এখন 50 নিউটন দেবে, কারণ ও দেখতে পাচ্ছে তোমাকে আটকানোর জন্য 50 নিউটন দিলেই কাফি।
তো 50 নিউটন দেবে, তার ফলে জিনিসটা আটকে যাবে। অর্থাৎ যেহেতু এটাকে সীমাস্থ ঘর্ষণকে এফ দিয়ে লিখলাম, যেহেতু এফ গ্রেটার দেন 50 নিউটন, তাই বস্তু গতিশীল হবে না, মানে বস্তুটা নামবে না, গতিশীল হবে না। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা। তবে এটাকে আমি আরেকটা ভাবে তোমাদের বলতে পারি, আরো শর্টকাট নিয়ম, পরীক্ষায় পড়লে এইভাবে টেস্ট করা বোধহয় বেটার হবে। এটা বুঝে বুঝে করলে এটা শর্টকাট নিয়ম। তুমি মুখস্থ করেছো যে স্থিতিকোণের সঙ্গে ঘর্ষণ গুণাঙ্কের সম্পর্ক, সেটা হচ্ছে মিউ সমান সমান ট্যান থিটা। এই থিটা নয়, এটা স্থিতিকোণ। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ ট্যান থিটা সমান মিউ হচ্ছে 0.7। তুমি যদি ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেটারে যদি তুমি এটা থিটা সমান ট্যান ইনভার্স 0.7 লেখো, থিটা সমান যদি ট্যান ইনভার্স 0.7 লেখো, তাহলে তুমি কি পাবে লক্ষ্য করো, ক্যালকুলেটারে চালিয়ে দেখবে। ট্যান ইনভার্স 0.7 করলে পেয়ে যাচ্ছে আমরা 34.99 ডিগ্রি, মানে প্রায় 35 ডিগ্রি। এটা কি? এটা হচ্ছে স্থিতিকোণ। স্থিতিকোণ মানে এতটা কোণ পর্যন্ত নততলটাকে বাড়ালেও বস্তুটা পড়বে না। সেটাই তো স্থিতিকোণ কি ছিল, কোণের মান বাড়িয়ে বাড়িয়ে তুমি 35 ডিগ্রি করে দেবে, তাও পড়বে না। যখন 36 করবে তখন পড়বে। তাহলে তোমার কোণটা এখন কত আছে? 30 ডিগ্রি। তো তাহলে আরামসে বলে দেবো নিশ্চয়ই পড়ছে না। স্থিতিকোণটা টেস্ট করব, এই কোণটার বেশি হলে পড়বে, এর থেকে কম হলে পড়বে না। তুমি নততলকে এখন কত কোণে রেখেছো? তুমি তো এখন রেখেছো, অঙ্কে বলা আছে 30 ডিগ্রিতে, তাহলে বলে দাও পড়বে না। তাহলে তোমার এতটা খাটুনি খাটতে হবে না। দেখো যার যেটা সুবিধা হলো সে সেটা মনে রেখো। এবারে চলে আসা যাক, কোনো বস্তু নততলে রাখা হয়েছে এবং বস্তুটা ত্বরণ নিয়ে পড়ছে, সেই অবস্থায় ত্বরণের রাশিমালাটা আমরা নির্ণয় করব। মানে এখানে যে কোণটা আমি রেখেছি সেই কোণটা স্থিতিকোণের থেকে বড়। মানে জিনিসটা কি, এটা আগেও দেখিয়েছি, আবার একবার দেখাচ্ছি। এখন তো পড়ছে না, এই অবস্থায় টলবল করছে। আমি শুরুতেই কোণ রেখেছিলাম বড়, তাহলে আমি রাখলেই জিনিসটা পড়ে যাচ্ছে। এই যে পড়ছে, এই ত্বরণটা কত বার করতে হবে। তাহলে এমন একটা কোণ আমি সেট করেছি, এখানে আর স্থির থাকবে না শিওর, মানে স্থিতিকোণ বা বিরাম কোণের থেকে বড় কোণে রেখেছি, তাই যখনই রাখবো জিনিসটা পড়বে। তো সেইটার ত্বরণ কত হবে বলতে হবে। তাহলে মনে করি এম ভরের একটি বস্তু নততল বরাবর এ ত্বরণে নামছে, ত্বরণ আমি ধরে নিচ্ছি এ ত্বরণ। তাহলে নিচের দিকে নামছে, যখন নামাচ্ছে কি, এমজি এর দুটো উপাংশ, একটা এমজি কস থিটা, একটা এমজি সাইন থিটা। এমজি সাইন থিটাটাকে নততল বরাবর নিচের দিকে নামাতে সাহায্য করছে, আর এমজি কস থিটাটা নততলের ওপরে পড়ছে। নততল ঠিক একটা সমান মানের রিয়াকশন দিচ্ছে, আর সমান এমজি কস থিটা আমরা জানি। আর যখন এটাকে তুমি নামাচ্ছ, তখন নিশ্চয়ই একটা ঘর্ষণ কাজ করবে। এই জায়গাটা ঘর্ষণ কাজ করবে। তুমি বস্তুটাকে নিচের দিকে নামালে, এই যে নততল মানে পাটাতনটা আছে, সে কিন্তু একে, এই বস্তুটাকে নামতে দিতে চাইবে না, থামিয়ে রাখতে পারছে না। বস্তুটা গতিশীল হচ্ছে, তোমাদের দেখালাম। তো উল্টো দিকে একটা বল কাজ করবে, যেটা ঘর্ষণ বল, অদৃশ্য বল। সেটা চলন্ত অবস্থায় কাজ করছে বা গতীয় অবস্থায় কাজ করছে, তার জন্য নাম হচ্ছে গতীয় ঘর্ষণ বা চলঘর্ষণ। মাঝে মাঝে ওটাকে আমরা এফ কে দিয়েও লিখে থাকি। শুধু আমি আবার বলছি, আগেও বলেছি, আইডিয়াটা থাকলেই হলো, তুমি এফ কে দিতে পারো, এফ দিতে পারো, কিন্তু এটা তুমি চলঘর্ষণ নিয়ে ডিল করছো, সেটা বুঝে থাকলেই হবে। তাহলে লিখে ফেলা যাক, বস্তুর ওজন এমজি এর নততল বরাবর, নততল বরাবর, নততল বরাবর বলতে নততলের গা বেয়ে যে দিকটা দেখাচ্ছি সেটা, নততল বরাবর উপাংশ সমান এমজি সাইন থিটা। যা, যেটা কি করবে, যা বস্তুটিকে নামাতে চায়, নামাতে চায়। আর একটা উপাংশ কি, এবং নততলের লম্ব উপাংশ, নততলের ওপর লম্বভাবে যে বলটা প্রয়োগ করছে, যে উপাংশটা পড়ছে, নততলের লম্ব উপাংশ সমান এমজি কস থিটা, সেটাই আবার লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমান। এখন চলঘর্ষণ গুণাঙ্ক,
এটা চল ঘর্ষণের আন্ডারে চলে গেছে অঙ্কটা, এখন তো থেমে নেই। চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে, তুমি মিউ কেও দিতে পারো, ব্যাপারটা বুঝে রাখলে হলো। চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে উপর দিকে, উপর দিকে, উপর দিকে বলতে নততল বরাবর উপর দিকে যেদিকে দেখানো আছে, উপর দিকে ঘর্ষণ বল, ঘর্ষণ বল এফ সমান মিউ ইন্টু আর সমান মিউ ইন্টু এম জি কস থিটা। অতএব লব্ধি বল, লব্ধি বল সমান সমান কে জিতছে, বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে মানে কি এম জি সাইন থিটা নিশ্চয়ই জিতেছে, উল্টো দিকে একজন আটকানোর চেষ্টা করছে এফ, কিন্তু সে আটকাতে পারছে না। মানে এদিকে তুমি মনে করো 15 নিউটন বলে টানছো আর ওই দিক দিয়ে কেউ একজন 10 নিউটন বলে টানছে, তাহলে আলটিমেট বস্তুটা কিন্তু চলবে। তো সেই ঘটনা এখানে ঘটছে। লব্ধি বল হবে এম জি সাইন থিটা মাইনাস এফ, মানে হয়ে যাচ্ছে মিউ এম জি কস থিটা। অতএব এম এ সমান এম জি সাইন থিটা মাইনাস মিউ এম জি কস থিটা। যদি এম গুলো তুমি কমন নিয়ে কেটে দাও তাহলে এ সমান পাবে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা। তুমি এখান থেকে আরেকটু ছোট করে লিখতে পারো, জি কমন নিলে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এইটাই হচ্ছে নততল বরাবর নামছে এমন একটা বস্তুর ত্বরণের রাশিমালা। সেটা কার কার উপর নির্ভর করছে ভালো করে লক্ষ্য করো। এবার এখান থেকে আমি আরো একটুখানি এক্সট্রা কিছু বলে রাখবো, যেটা হচ্ছে যে যদি মিউটা শূন্য হয়, যদি মিউ শূন্য হয় তাহলে কি হবে, স্পেশাল কেস বলে রাখছি, মিউ সমান 0 হলে, তোমরা নততলে এর আগেও পড়াশোনা করেছো 2 নম্বর চ্যাপ্টারে, যেখানে একমাত্রিক গতি ছিল সেখানে 2-1টা অঙ্ক নততলে ছিল। তো যদি মিউ 0 হয় তাহলে এই টার্মটা পুরো 0 হয়ে যাবে, তখন এ হবে জি সাইন থিটা। মিউ এর জায়গায় যদি 0 পুট করে দাও তাহলে এই ঘর্ষণ বলটা তখন অস্তিত্ব থাকবে না। তো ঘর্ষণ বলটা যদি অস্তিত্ব না থাকে তাহলে বস্তুটা যে পড়ছে কার জন্য পড়ছে, বস্তুটা শুধুমাত্র নিচের দিকে নামছে, তখন এম জি সাইন থিটা বলের জন্য। তাহলে এম জি সাইন থিটা বল নিচে নামাচ্ছে, তাকে যদি তুমি ভর দিয়ে ভাগ করে দাও তো ত্বরণ তো এটাই পাওয়ার কথা না, জি সাইন থিটা, তাই তো পাচ্ছি। তাহলে ঘর্ষণ থাকার জন্য ত্বরণটা খানিকটা কমে যাচ্ছে, ঘর্ষণ থাকছে বলে ত্বরণটা কিন্তু কমে যাচ্ছে। সেইটা কতটা কমছে, সেই কমে যাওয়ার মানটা হচ্ছে এই দেখো জি সাইন থিটা থেকে মিউ জি কস থিটা, এত পরিমাণ কমে যাচ্ছে। তোমাকে এই যে প্রমাণটা অন্যভাবে দিতে পারে, তোমার ডিরেক্ট বলতে পারে নততলের ওপর একটা বস্তুর কে রেখে দিলে তার ত্বরণের রাশিমালাটা প্রমাণ করো, তাহলে তুমি এই পর্যন্ত করলে। আবার ঘুরিয়ে বলতে পারে যে প্রমাণ করো কোনো তলে যদি কোনো নততলে যদি ঘর্ষণ থাকে তাহলে নততলের কোনো বস্তুর ত্বরণটা মিউ জি কস থিটা পরিমাণ কমে যাবে। তাহলে তোমাকে আগে দেখাতে হবে যে ঘর্ষণ নেই অবস্থায় জি সাইন থিটা ত্বরণের নামে, যখন বস্তুটাকে তুমি রেখেছো এবং ঘর্ষণটাকে কনসিডার করছো তখন তুমি ত্বরণটা বার করবে মিউ জি কস থিটা পরিমাণ কম দেখতে পাচ্ছি, তখন উত্তরটা লিখে দিলেই হবে যে সুতরাং যখন আমরা একটা ঘর্ষণযুক্ত তলে নততলে কোনো বস্তুকে রাখবো তখন কিন্তু তার ত্বরণটা খানিকটা কম হবে, তার মানটা হবে মিউ জি কস থিটা। জিনিসটা ভালো করে দেখো, এরপরে আমাদের কাজ শুধু এখান থেকে বেশ কিছু অঙ্ক করা। প্রশ্ন লক্ষ্য করো, বলছে একটি বস্তুকে 12 মিটার দীর্ঘ নততলের ওপর থেকে ছেড়ে দেওয়া হলো। আমি একটা নততল দেখিয়েছি, নততলের এই বিন্দুটাকে আমি এ বিন্দু বললাম, এটাকে আমি বি বিন্দু বললাম, তাহলে এই এ বি সমান সমানই বলে দিয়েছে 12 মিটার। অনেকটা লম্বা একটা নততল যার ওপর থেকে ছেড়ে দেওয়া যায়, জিনিসটা পড়ছে, স্লিপ খেয়ে পড়ছে। আমরা এখন চলে গেছি চল ঘর্ষণের মধ্যে আছি, এটা ত্বরণযুক্ত গতি। তাহলে বলতে হবে এটা কত ত্বরণ নিয়ে পড়ছে। কোনো বস্তুকে যদি এমনিতে ফেলে দাও তাহলে সেটা জি মানে 9.8 বা 10 যা ধরবে তুমি, সেই ত্বরণ নিয়ে পড়ে। কিন্তু এখন এটা আমরা জানি যে নততলে যখন পড়বে তখন তো বাঁকাভাবে পড়ছে, তখন অতটা ত্বরণ নিয়ে পড়বে না, সঙ্গে আবার ঘর্ষণও রয়েছে, তো সেটাও ত্বরণটাকে কমিয়ে দেবে। তো সেটা যদি আমরা হিসেব করে দেখি তাহলে সেটা দেখো আমরা কি পাচ্ছি, যে নিচের দিকে বল তুমি পরীক্ষা যখন করবে সম্পূর্ণ লিখে লিখে করবে,
তাহলে নিচের দিকে বল হচ্ছে যেটা নামাতি আছে সেটা হচ্ছে mg sin থিটা, ওপর দিকে বল F, এই দুটো মিলিত বল হচ্ছে মোট বল সমান সমান m ইন্টু a। নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুসারে মোট বল সমান m এ পুট দিলাম, তাহলে আমি এখান থেকে এটা পেয়ে যাব, বা এখান থেকে m a সমান mg sin থিটা, উল্টো করে লিখছি জাস্ট, f এর জায়গায় লিখবো মিউ, এখন চল ঘর্ষণের আন্ডারে গেছি, তাহলে এফটা হচ্ছে অ্যাকচুয়ালি চল ঘর্ষণ বল, এখানে আমি লিখে রাখছি দরকার হলে, এটা চল ঘর্ষণ, তাহলে এটার জায়গায় পাবো মিউ কে ইন্টু আর, আবার আরটাকে আমি যদি লিখি একেবারে লিখে দিচ্ছি, আর মানে পেয়ে যাচ্ছি mg cos থিটা, থিটার ভ্যালু 30 ডিগ্রি বলে দিয়েছে, এম গুলো যদি তুমি কমন নিয়ে কেটে দাও তাহলে এ সমান জি ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস মিউকে হচ্ছে 0.4 ইন্টু কস 30, সেটা হবে √3/2, বা তুমি এখানে cos 30 লেখো, এটাকে তুমি ক্যালকুলেটারে যদি চালাও তাহলে তুমি আনসারটা পাবে 3/2 বা 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে বস্তুটা যেটা এমনিতে যদি ওই ব্লকটাকে ছেড়ে দিতাম কোনো একটা উপর থেকে, ছাদের উপর থেকে মনে করে ফেলে দিয়েছি, তাহলে সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়ে পড়ার কথা, এখন সেটা কিন্তু দেখো কতটা কম ত্বরণ নিয়ে ধীরে ধীরে নিচে নামবে। তো ত্বরণটা পেয়ে গেলাম, মানে 1 নম্বর পার্ট আমাদের মিটে গেল। 2 নম্বর পার্ট হচ্ছে যে কত সময় লাগবে এ থেকে বিতে আসতে, কত সময় লাগবে। তাহলে এই যে এ থেকে বি যাত্রা পথটা, সরণটা কত, সরণটা 12 মিটার। তাহলে এখন কি কি জানি লক্ষ্য করো, 2 নম্বর পার্ট করছি আমি, সরণ বলেছে 12 মিটার, বস্তুটাকে তুমি ছেড়ে দিয়েছো, একবার প্র্যাকটিক্যালি দেখো, এই ধরে আছো, তাহলে এখন বেগ কত, 0, প্রাথমিক বেগ 0, তারপরে তার বেগ বাড়ছে উপরে, তাহলে প্রাথমিক বেগ কত, তুমি ছাড়ছো যখন সেই মুহূর্তে গতিবেগ 0, যে কোনো বস্তুর ক্ষেত্রে তোমরা পড়েছো, যখন এটাকে ছাড়া হচ্ছে তখন এর গতিবেগ 0, ইউ ইকুয়ালস টু 0, তাই আমি লিখে দেখছি ইউ ইকুয়ালস টু 0, ইউ 0। বলতে হবে টাইম কত লাগবে, ত্বরণটা দেওয়া আছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এস ইউ টি এ, এদের দিয়ে কি সূত্র আছে আমরা জানি, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস, এটা ত্বরণ নিয়ে নামছে, প্লাস হাফ এ টি স্কোয়ার, এখান থেকে টি সমান পাবে √2s বাই এ। যদি তুমি হিসেব করে দেখো এখান দিয়ে পেয়ে যাচ্ছ 2 ইন্টু 12 ডিভাইড বাই এ হচ্ছে 1.5, এটা রুট করলাম, এটাকে যদি তুমি কাটাকুটি করো তাহলে তুমি পেয়ে যাবে, লক্ষ্য করে দেখবে এটা 4 সেকেন্ড। অর্থাৎ ওই ব্লকটাকে যদি তুমি এখান থেকে ছেড়ে দাও, সেটা এইখানে যখন এসে পৌঁছাবে তখন তোমার সময়টা লাগবে, এটা হতে সময় লাগবে মোট 4 সেকেন্ড। পরের প্রশ্নটা লক্ষ্য করো, বেশ কনসেপচুয়াল কোশ্চেন, তুমি ভালো করে বুঝেছো কিনা ব্যাপারটা, তো এই প্রশ্ন দিয়ে টেস্ট হয়ে যাবে। তুমি প্রথমে নিজে ট্রাই করো, যদি পেরে যাও তো ঠিক আছে, আর না হলে আমি যেটা বলছি সেটা দেখো। বলছে এম ভরের একটি বস্তু থিটা নতিকোণে নততলে রেখে এফ বল প্রয়োগ করে, এফ বলটা দেখিয়ে দিয়েছে চিত্রে, উপর দিকে নততল বরাবর তোলা হচ্ছে। এই বস্তুটা কিন্তু আলটিমেট এই দিকে যাচ্ছে সমবেগে, সমবেগে যাচ্ছে, এটা বলে দিয়েছে। তাহলে বলতে হবে এফ এর মান কত। এবারে তুমি একটু ভাবো, যা যা উপাংশ ছিল ওজন নিচের দিকে কাজ করবে, এমজি নতিকোণ থিটা হলে এমজি কস থিটা এই পাটাতন বা নততলের ওপর লম্বভাবে কাজ করবে, নিচের দিকে এমজি সাইন থিটা নামানোর চেষ্টা করবে। আমি এখন ওপর দিকে তুলছি, বস্তুটা ওপর দিকে উঠছে, তার মানে ঘর্ষণ কোন দিকে কাজ করছে, যখন তুমি বস্তুকে ওপর দিকে তুলবে তখন এই তলটা বস্তুটাকে উঠতে বারণ করবে। তাহলে এই মুহূর্তে এই পার্টিকুলার অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলটা নিচের দিকে, সবসময় ঘর্ষণ বল ওপর দিকে হবে এরকম নয়। যদি বস্তু নিজে নিজে পড়ে বা কোনো প্রকারে তুমি নিচের দিকে টানো তাহলে ঘর্ষণ বল ওপর দিকে। ঘর্ষণের কাজ ওর গতির বিরুদ্ধে, গতি যেদিকে তার বিরুদ্ধে দাঁড়ানো, তো ঘর্ষণ বলটা এখন হয়ে গেল নিচের দিকে। এবারে লক্ষ্য করো যে চিত্রানুসারে চল ঘর্ষণ বল, এখানে বলুক বা না বলুক এটা চলন্ত অবস্থাতে করছি, তাই এটা চল ঘর্ষণ বল, এফ সমান মিউ ইন্টু আর, চল ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দিয়েই ডিনোট করতে বলেছে, মিউ ইন্টু আর মানে এমজি কস থিটা, ঘর্ষণ বল পেয়ে গেলে। এবারে বস্তুটা সমবেগে ওঠার শর্ত কি, সমবেগে উঠছে মানে ত্বরণ নেই,
তার মানে উপর দিকের যা বল হবে নিচের দিকের তাই বল হবে, তবেই তো বস্তুটার উপর মোট বল শূন্য। মোট বল শূন্য হলেও আমরা জানি বাইরে থেকে বল প্রযুক্ত না হলেও স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর যেটা একবার গতিশীল হয়ে গেছে সে চিরকাল গতিশীল থাকবে। এখন বলেছে এটা গতিশীল, তাহলে সমবেগে গতিশীল হবার শর্ত এফ সমান ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বলতে নততল বরাবর ঊর্ধ্বমুখী বল সমান mg sin থিটা প্লাস এফ, মানে বা এফ সমান mg sin থিটা প্লাস মিউ mg cos থিটা। এই অঙ্কটা এই কারণেই করালাম, কারোর মনের মধ্যে এরম জিনিসটা গেঁথে যেতেই পারে, ভেবেই নিয়েছে যে সব সময় নততল মানেই mg sin থিটা মাইনাস মিউ cos থিটা হবে। আমি যে প্রমাণটা করেছি সেরকম নয়, নামার সময় হলে সেইটা, ওঠার সময় হলে কিন্তু গল্পটা আলাদা হয়ে যাচ্ছে। তখন ঘর্ষণ বলটা তার ক্যারেক্টার চেঞ্জ করে নেবে। ঘর্ষণের উদ্দেশ্যই হচ্ছে তোমার গতির উল্টো দিকে দাঁড়ানো। ভালো করে জিনিসটা দেখো। পরের প্রশ্নটা লক্ষ্য করো, ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা 2019 সালে পড়েছিল। তোমাদের একটা আইডিয়া হবে যে কী ধরনের প্রশ্ন পড়ে থাকে। বলছে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত, মানে এই কোণটা 30 ডিগ্রি, সেরকম একটা আনত মসৃণ তল, মানে এখানে কোনো ঘর্ষণ থাকবে না। মসৃণ নততলে 2 কেজি ভরের একটা ব্লককে রাখা হয়েছে, মানে এখানে m সমান 2 কেজি, এটাই হচ্ছে m বলতে গেলে। তো রাখা হলো, বলতে হবে ব্লকটা ত্বরণ কত, ব্লকটা পড়বে শিওর। মসৃণ যদি নততল হয়, আমি বলেছিলাম আজকের কেসটাতে মিউ 0 হলে তুমি যে কোনো কোণেই রাখো না কেন এই বস্তুটা কিন্তু তাহলে পড়ে যাবে। তো সমস্ত উপাংশগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে mg, mg এর দুটো উপাংশ হবে, একটা হবে এই দিকে আর একটা হবে এই দিকে। এটা যদি 30 হয় মানে এটাই থিটা বলতে গেলে, আমি থিটা দিয়ে লিখছি। এইটা হবে mg cos থিটা আর এইটা হবে mg sin থিটা। আর রিয়াকশন কোন দিকে হবে? লম্ব প্রতিক্রিয়া। আমরা জানি লম্ব প্রতিক্রিয়াটা কি, প্রতিক্রিয়া। আগে ক্রিয়াটা দেখো, এই ব্লকটা নততলকে কত বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে mg cos থিটা। তাহলে নততলটাও একটা সমান পরিমাণ বল ফেরত দেবে, সেটাই হচ্ছে আমি আর দিয়ে দেখেছি, যেটা আমাদের 2 নম্বর প্রশ্ন, যে ব্লকটার ওপর নততল কত রিয়াক্ট করছে, নততল রেগে গিয়ে কত ফোর্স দিচ্ছে। এই ব্লকটা নততলকে ফোর্স দিয়েছে, নততল রেগে গিয়ে রিয়াক্ট করেছে, সেইটা হচ্ছে আর। তাহলে দেখো, অতএব নততল বরাবর ওজনের উপাংশ সেটা হয়ে যাচ্ছে mg sin থিটা, এটাই নামাচ্ছে। অতএব ত্বরণ, কোনো ঘর্ষণ নেই তো, ত্বরণ a সমান নিচের দিকে নামার জন্য প্রযুক্ত বল হয়ে যাচ্ছে mg sin থিটা ডিভাইড বাই m, ভর দিয়ে ভাগ করলে পেয়ে গেলে g sin থিটা, করলে 9.8 ইন্টু সাইন 30, থিটা বলে দিয়েছে এখানে 30 ডিগ্রি, যদি বসাও তাহলে সাইন 30 হাফ, মানে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে কোনো বস্তুকে এমনিতে ফেলে দিলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পড়ে। এখন এই নততলটায় বস্তুটাকে ছেড়ে দেওয়ার জন্য কোনো ঘর্ষণ আমি কিন্তু পিছন দিকে আঁকিনি, ত্বরণ কত হবে না 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লম্ব প্রতিক্রিয়া কত হবে। দেখাই যাচ্ছে আর একটা উপাংশ হচ্ছে mg cos থিটা, তাহলে লম্ব প্রতিক্রিয়া সেটা আর সমান আমরা লিখতে পারি, দেখা যাচ্ছে এই দিকে mg cos থিটা বল প্রয়োগ করেছে, ব্লকটা সমান বল ফেরত দিয়েছে, তাহলে mg cos থিটা। তুমি যেখানে ভ্যালুগুলো বসাও, m এর ভ্যালু হচ্ছে 2 কেজি, g হচ্ছে 9.8 ইন্টু cos থিটা, cos 30 হচ্ছে √3/2, এটা তুমি ক্যালকুলেটারে করলে প্রায় 17 নিউটন দাঁড়াবে। তো তাহলে দুটো কোয়েশ্চেন আমরা করে ফেললাম, যে ত্বরণটা কত আর লম্ব প্রতিক্রিয়া কত। জিনিসটা দেখো 2019 সালের পরীক্ষা পড়েছিল, সহজ না কঠিন নিজেরাই ভাবো। পরের কোয়েশ্চেনটা লক্ষ্য করো, 2018 সাল ক্লাস 11-এর ফাইনালে পড়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। বলছে ডব্লিউ ওজনের একটি বস্তু একটি নততলে অবস্থিত। আমি বস্তুটাকে দেখেছি যার ওজন ডব্লিউ মানে অ্যাকচুয়ালি mg, ওরা m না বলে সরাসরি ডব্লিউ বলে দিয়েছে। সেটা থিটা কোণে একটা নত আছে, এরম একটা তলে রাখা আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ বলে দিয়েছে। বলছে যে থিটার কোণ মানের জন্য বস্তুটা নিজের ওজনের জন্যই সমদ্রুতিতে নামবে।
এইটা একটু খেয়াল করবে, সমদ্রুতিতে নামা আর ত্বরণ নিয়ে নামার মধ্যে পার্থক্য আছে। তো এখন সমদ্রুতিতে নামবে সেটা বার করতে হবে। তো এখানে বলুক বা না বলুক এই ঘর্ষণ গুণাঙ্কটা চলঘর্ষণ গুণাঙ্ক হতে হবে, না হলে কিন্তু ব্যাপারটা ঠিক দাঁড়াবে না। চলছে, সমদ্রুতিতে নামছে মানে তো চলন্ত অবস্থায় চলে যাচ্ছে, তাহলে এটা চলঘর্ষণের আন্ডারে অঙ্কটা পড়ছে। তাহলে চলঘর্ষণ গুণাঙ্ক যেটা কোয়েশ্চেনে দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে মিউ। আর চিত্রানুসারে দেখো আমি উপাংশগুলো ভেঙেছি। চিত্রানুসারে ওজন ডাব্লিউ এর নততল বরাবর নিচের দিকের উপাংশ সমান ডাব্লিউ সাইন থিটা, যেটাকে নিচের দিকে নামাবে। এবং নততলের উপর লম্ব উপাংশ, নততলকে যেটা লম্বভাবে ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, নততলের লম্ব উপাংশ সমান সমান ডাব্লিউ কস থিটা সমান সমান আর, যেটা এমজি কস থিটা ছিল সেটাকে আজকে ডাব্লিউ বলে ডাকা হচ্ছে। এখন সমদ্রুতিতে নামার শর্ত হলো যখন কোনো বস্তু সমদ্রুতিতে নামবে তার উপর মোট বল শূন্য হবে। বল যদি থাকে তাহলে তার ত্বরণ থাকবে। মোট বল শূন্য বলতে ঊর্ধ্বমুখী যেটা ঘর্ষণ বল আর নিম্নমুখী একটা উপাংশ, ওজনের একটা উপাংশ যেটা রয়েছে ডাব্লিউ সাইন থিটা, সেই দুটো বল সমান হলে তবেই কিন্তু এটা সমদ্রুতিতে নামবে। এই যে এফটা লিখেছি এটাও কিন্তু চলঘর্ষণ বল, এটা একটু খেয়াল রাখবে। তাহলে শর্ত হলো যে ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু এফ। এখন এফ মানে আমরা জানি ডাব্লিউ সাইন থিটা সমান সমান এফ মানে জানি মিউ ইন্টু আর, আর মানে পেয়ে গেছি ডাব্লিউ কস থিটা। তাহলে যদি ডাব্লিউ গুলো কেটে দাও তাহলে পেয়ে যাচ্ছ ট্যান থিটা সমান সমান মিউ বা থিটা সমান সমান ট্যান ইনভার্স মিউ। তার মানে থিটার মান যখন ট্যান ইনভার্স মিউ এর সমান হবে তখন বস্তুটা সমদ্রুতিতে এই নততল বরাবর নিচের দিকে নামবে। দেখো জিনিসটা বোঝা গেল কিন্তু। পরের কোশ্চেনটা লক্ষ্য করো, বেশ ইম্পর্টেন্ট, ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় 2017 সালে পড়েছিল। এখানে বলছে একটি বস্তু থিটা নতিকোণের একটা নততলে রেখে দিলে বস্তুটা সমবেগে নিচের দিকে নামছে। এখন আমরা যেটা করব বস্তুটাকে ঠেলে ওপর দিকে তুলে দেবো। তাহলে এমনিতে বস্তুটা রাখলে পড়ে যাচ্ছে, সমবেগে পড়ছে কিন্তু ত্বরণ নিয়ে নয়। একে যদি আমি একটা গতিবেগ দিয়ে ঠেলে দিই তাহলে কত দূর উঠবে এইটা জিজ্ঞাসা করেছে। তো লক্ষ্য করো সেটা প্রমাণ আকারে দিয়েছে যে দেখাও যে এতটা উঠবে, আবার কখনো কখনো দেখবে প্রশ্ন থাকবে যে কত দূর উঠবে সেটা নির্ণয় করো। তো প্রথম সিচুয়েশন বা প্রথম ক্ষেত্রে মানে নামার সময় যখন বস্তু নিচের দিকে নামছে, নামে কি জন্য? বস্তুকে রেখে দিয়েছে, আমি তো দড়ি বেঁধে টানছি না, বস্তুটা নামছে এমজি সাইন থিটার জন্য, কারণ এমজির একটা উপাংশ, এটা থিটা হলে এইটা থিটা হয় আমরা জানি। তখন ঘর্ষণ বল এইদিকে, চলঘর্ষণ বল নিশ্চয়ই কাজ করছে কারণ বস্তুটা চলছে। তাহলে প্রথম ক্ষেত্রে নামার সময় ত্বরণ শূন্য, তাই নিশ্চয়ই নিচের দিকের বল ওপর দিকের বল সমান, তার মানে এমজি সাইন থিটা সমান এফ মানে মিউ এমজি কস থিটা। এটা প্রথম ক্ষেত্রে লিখতে পারবো আমরা, যেখানে এফ সমান আমরা জানি ওই মিউ ইন্টু আর সমান সমান মিউ এমজি কস থিটা, এটা আমি এখানে ইউজ করেছি। এবারে দ্বিতীয় ক্ষেত্রে, আমার আঁকাটা প্রথম ক্ষেত্রের জন্য আছে, দ্বিতীয় ক্ষেত্রে মানে ওঠার সময় যখন আমি ঠেলে দিচ্ছি মানে বস্তুটা ওপর দিকে উঠছে, তখন কিন্তু ঘর্ষণ বলটার ওপর দিকে কাজ করবে না। যদি বস্তু ওপর দিকে যায় তখন কিন্তু ঘর্ষণ বল কাজ করবে নিচের দিকে। এইটা একটু ভালো করে বোঝো। বস্তুটা ওপর দিকে উঠছে কি জন্য? বস্তুকে ওপর দিকে টানা হচ্ছে না, বস্তুকে একটা প্রাথমিক বেগ দেওয়া হয়েছে ইউ। বস্তুটা ফাইনালি গিয়ে যতটাই যাক না কেন এইখানে গিয়ে কিন্তু অন্তিম বেগ 0 হবে। বলেছে কত দূর পর্যন্ত উঠবে, আর উঠতে পারছে না।
এইটাই জিজ্ঞাসা করেছে, এই যে দূরত্বটা এইটাই হচ্ছে জিজ্ঞাসা করেছে, বা এটাই প্রমাণ করতে হবে আমাকে ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে নিচের দিকে মোট বাধা বল, কেন বাধা বল বলছি, তুমি একটা বস্তুকে ঠেলে দিচ্ছ, গ্র্যাভিটি মানে ওজনের একটা উপাংশ mg সাইন থিটা, সেও ওটার বিরুদ্ধে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, মানে তোমার বিরুদ্ধে, আর ঘর্ষণ বলটাও নিচের দিকে কাজ করছে। বাধা বল সমান সমান mg সাইন থিটা প্লাস মিউ mg কস থিটা। ভালো করে বোঝো, এখন দুটো বলই নিচের দিকে, তুমি বস্তুটাকে ওপর দিকে তুলছো, ওপর দিকে তুললে ঘর্ষণ তোমায় আটকাবে, তাহলে মোট বল হয়ে যাচ্ছে mg সাইন থিটা প্লাস এইটা মানে আবার লক্ষ্য করো, এই আগের সিচুয়েশন থেকে আমি লিখতে পারবো এটা মানেও mg সাইন থিটা, তার মানে হয়ে গেল 2mg সাইন থিটা। এতটা বোঝা মানে যথেষ্ট। অতএব মন্দন, এটা তো বাধা, তাহলে বাধা বল থাকা মানে মন্দন থাকবে, মন্দন এ সমান পেয়ে যাব বল ভাগ ভর, তাহলে বল হয়ে যাচ্ছে 2mg সাইন থিটা ডিভাইড বাই m, কেটে দিলে মন্দন হয়ে গেল 2g সাইন থিটা। এইবারে এই ছবি অনুযায়ী লক্ষ্য করো, প্রাথমিক বেগ জানা, অন্তিম বেগ বস্তুটা থামবে জেনে গেছি, সরণটা কত বলতে হবে মন্দন জানা আছে, তাহলে আমি লিখতেই পারি যে অন্তিম বেগের স্কোয়ার, অতএব অন্তিম বেগের স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস, যেখানে এসটাই জিজ্ঞাসা করেছে, বা এস সমান হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই 2a, যদি মানগুলো বসিয়ে দাও ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এ এর ভ্যালু হয়েছে 2g সাইন থিটা, তাহলে 2g সাইন থিটা, এইটাকে যদি হিসেব করে লেখো তাহলে পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার বাই 4g সাইন থিটা। ভালো করে জিনিসটা লক্ষ্য করো, খুব সহজ জিনিস, কিন্তু বুঝে করলে তবেই তুমি নামাতে পারবে, নাহলে পারবে না। যখন সমবেগে নামছে, ত্বরণ নেই, মানে ওপর দিকের বল নিচের দিকের বল সমান, সেই লজিক থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পেরেছি, এটাকে পরবর্তীকালে ইউজ করার চেষ্টা করব। যখন নিচের দিকে ওপর দিকে উঠছে, তখন নিচের দিকের মোট বল হয়ে যাচ্ছে mg সাইন থিটা প্লাস ঘর্ষণ বলটাও তখন ঘুরে গেছে, ঘর্ষণের ক্যারেক্টার থামানো, তুমি যখন নামবে ও তখন তোমায় ওপর দিকে বল দেবে, যখন উঠবে তখন ঘর্ষণ নিচের দিকে বল দেবে, সেই হিসাবে এক্ষেত্রে ঘর্ষণ বলটা অ্যাড হয়েছে। তারপরে মোট বাধা পেয়ে গেলে মানে মোট মন্দন পেয়ে যাচ্ছ, মন্দন পেয়ে গেলে তুমি একটা সমীকরণ জানো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s, সেখান থেকে তুমি এস এর ভ্যালু পেয়ে যাচ্ছ। ভালো করে জিনিসটা মনে রাখো, এখনও কিন্তু পরীক্ষায় পড়ার মতো অঙ্ক আছে। এখান থেকে এই দুটো প্রশ্ন আমি তোমাদের বাড়িতে করার জন্য দিলাম, এই দুটো প্রশ্নের উত্তর করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো ক্লাস এতটুকুই, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। চলো ভালো থেকো, টাটা।